শুরু করছি বাংলা বলছে। গত প্রায় 5 মাস ধরে লাগাতার আমরা আরজিকর কাণ্ড, সেই আরজিকর কাণ্ডকে ঘিরে ওঠা নানান প্রশ্ন, তার তদন্তের গতি প্রকৃতি, মামলার ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে পেশ করেছি এবং জোর দিয়েই বলছি তথ্যনিষ্ঠভাবে। যে কারণে প্রথম থেকেই যে সমস্ত বিভ্রান্তি, যে সমস্ত আমি সোমা বলছি বা 150 গ্রামের থিওরি রটানো হচ্ছিল কলকাতা টিভি, সেই থিওরির দ্বারা চালিত না হয়ে তথ্য নির্ভর যে সমস্ত পয়েন্টস সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছে। আমরা আপনাদের দেখিয়েছিলাম যে যে চার্জ গঠন করা হয়েছে, যে চার্জশিট পেশ করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে, তা কলকাতা পুলিশের যে তদন্ত, সেই কলকাতা পুলিশের তদন্তের সঙ্গেই সাযুজ্য রেখে এবং কলকাতা পুলিশের কালেক্ট করা যে সমস্ত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, যার মধ্যে বায়োলজিক্যাল এভিডেন্স রয়েছে, ডিজিটাল এভিডেন্স রয়েছে, সেই সমস্ত কিছুর ভেরিফিকেশন একাধিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের দিয়ে করে কিভাবে তার যে অথেন্টিসিটি সেটা সম্পর্কে নিশ্চিত হয়েছে সিবিআই, এবং সঞ্জয় রায় এই খুন এবং ধর্ষণ এই অপরাধ করেছে, সিবিআইও এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে। আমরা ওই সূত্র মারফত সিবিআই এই দেখছে, এই পাচ্ছে, এই শুনছে, এই করছে, যার সঙ্গে চার্জশিটে সিবিআই যা লিখছে বা আদালতে সিবিআই যা বলছে তার কোনো রকম সম্পর্ক নেই, সেই বিভ্রান্তি তৈরির খেলায় আমরা যাইনি। এবং ওই চার্জশিট ধরে আমরা পয়েন্টের পর পয়েন্ট আপনাদের সামনে বিশ্লেষণ করেছিলাম, যেখানে বিশেষজ্ঞ আইনজীবীরা তারা বলেছিলেন যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে, সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে তথ্য প্রমাণের উল্লেখ রয়েছে তা অকাট্য, এবং সাপ্লিমেন্টারি চার্জশিট যদি সিবিআই দিতে চায়, যদি আবার রিট্রায়ালের পথে হাঁটতে হয়, তাহলে গোটা বিষয়টাই জিওপার্ডাইজড হয়ে যাবে এবং সেখানে সঞ্জয় রায় এমনকি তার অ্যাকুইটালের, তার খালাস পেয়ে যাওয়ার একটা দরজাও খুলে যেতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে একদম নতুন বছরের শুরুতেই সিবিআই শিয়ালদা আদালতে তাদের ক্লোজিং সাবমিশন দিচ্ছে, যেখানে সিবিআই জানিয়েছে আদালতকে যে সঞ্জয় রায় এই খুন এবং ধর্ষণ কাণ্ডে একমাত্র অপরাধী এবং তার সর্বোচ্চ শাস্তির আবেদন করছে সিবিআই। রেয়ারেস্ট অফ রেয়ার হিসেবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে এই নারকীয় ঘটনাকে। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন তন্ময় ঘোষ, বিজেপির পক্ষ থেকে বিমল শঙ্কর নন্দ, সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী এবং রয়েছেন দুই আইনজীবী ফিরদাউস শামীম এবং অনির্বাণ ব্যানার্জি। আমি শুরুতে আপনাদের দেখাবো প্রতিবেদন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের মামলায় কলকাতা পুলিশের তদন্তেই পাকাপাকি শিলমোহর। বৃহস্পতিবার শিয়ালদা জেলা আদালতে সিবিআই জানায়, জৈবিক নমুনার ফলাফল, সিসিটিভির ফুটেজ এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে সিবিআই এর মত 9 অগস্ট আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুন করেছিল সঞ্জয় রায়। যাবতীয় প্রমাণ ও সাক্ষ্য সেদিকেই নির্দেশ করছে, যার প্রেক্ষিতে শুক্রবার শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি করল সিবিআই। শুক্রবার শিয়ালদা আদালতে ধৃতের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। সিবিআই সওয়ালে জানায়, অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে। এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দেওয়া হোক। এজেন্সি জানিয়েছে, ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ রয়েছে। 2 মাসে 50 জনের জবানবন্দিও নেওয়া হয়েছে। তার ভিত্তিতেই এই ফাইনাল ক্লোজিং জমা করেছে কেন্দ্রীয় এজেন্সি। আগামী সপ্তাহে এই মামলার সাজা ঘোষণাও হতে পারে। সিবিআই চার্জশিট পেশের পরেই কলকাতা পুলিশের তদন্তে এক প্রকার শিলমোহর পড়ে। পুলিশের তদন্ত ভুল ছিল না, ঠিক পথেই এগোচ্ছিল পুলিশ। ঠিক
কি প্রশ্নের উত্তর তারা খুঁজছেন? একদিকে যেমন ডিএনএ রিপোর্ট তাদের হাতে রয়েছে এবং সেই টেস্ট রিপোর্ট থেকে কার্যত পরিষ্কার যে তার উপর যে অত্যাচার হয়েছিল, শারীরিক যে অত্যাচার হয়েছিল বা যে ধর্ষণের কথা বলা হচ্ছে, সেই ঘটনা ঘটিয়েছে সঞ্জয় রায়। কলকাতা পুলিশে অনাস্থা দেখিয়ে প্রবলভাবে সিবিআই তদন্ত দাবি করেছিল বিরোধীরা। পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগও আনা হয়েছিল, যদিও সে বিষয়ে কোনো কিছুই চার্জশিটে বা আদালতে এখনো উল্লেখ করেনি সিবিআই। কলকাতা টিভি। আমি ফিরদৌসের কাছে শুরুতে আসবো। ফিরদৌস, আমরা মাস দেড়েক আগে যখন চার্জশিট নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, সেই সময় দাঁড়িয়েও এই কথাটাই তুমি বলেছিলে যে সাপ্লিমেন্টারি চার্জশিট যদি দেয় সিবিআই, সেক্ষেত্রে রিট্রায়ালের সম্ভাবনা সেটা জোরালো হবে এবং সেক্ষেত্রে কিছু লুপহোলস সঞ্জয় রায়ের আইনজীবীরা তারা পেয়ে যেতে পারেন। আমরা দেখলাম যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে নির্দিষ্টভাবে এই কেসটাতে খুন এবং ধর্ষণ কাণ্ডে চার্জ গঠন করতে পারেনি সিবিআই এবং ফাইনাল যে ক্লোজিং সাবমিশন, সেখানে সঞ্জয় রায় একমাত্র অপরাধী বলে দাবি করে সিবিআই তার সর্বোচ্চ সাজা চাওয়ার পথে যাচ্ছে এবং এই ঘটনাকে রেয়ারেস্ট অফ রেয়ার বলে আখ্যা দিচ্ছে। দেখুন, আমি শুধু তাই না, তারপরেও আপনাদের যখন ওই অভয়ার পরিবার যখন একটি রিট পিটিশন দাখিল করে, সেদিন কিন্তু আমি বলেছিলাম যে এই রিট পিটিশনটি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ের সিঙ্গেল বেঞ্চের পক্ষে এই রিট পিটিশনটি এই অবস্থায় দাঁড়িয়ে সেই নিয়ে তাদের যে প্রেয়ার সেটি এই মুহূর্তে অ্যাডজুডিকেট করার মতো পরিস্থিতি নেই। তার কারণ কি? তার কারণ ছিল যে তারা কি চাইছে, রিইনভেস্টিগেশন চাইছে। কোর্ট মনিটরড হচ্ছে কিন্তু কোর্টের সুপারভিশনে চাইছে। এই দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন হতে পারে, কিন্তু আমার যা স্বল্প আইনগত যে বিদ্যে বুদ্ধি আছে তাতে ইনভেস্টিগেশন একটা এক্সিকিউটিভ ওয়ার্ক। এতে আদালত কখনোই সুপারভাইজ করে না, মনিটর করতে পারে। এখন কলকাতা হাইকোর্টের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছিল, অ্যাজ ওয়েল এজ অভয়ার পরিবার তারাও পিটিশন দাখিল করেছিলেন। তার সাপেক্ষে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল সিবিআই তদন্তে। সেই মামলা সুমোটো কগনিজেন্স নিয়ে সুপ্রিম কোর্ট দেখছিল। এই অবস্থায় দাঁড়িয়ে সিঙ্গেল বেঞ্চের পক্ষে সত্যি বিড়ম্বনা। ফলে খুব স্বাভাবিকভাবে বলেছেন সেই বিচারপতি যে না, সেই বিচারালয় বলেছেন না, এই মুহূর্তে না, আপনার যদি ক্লারিফিকেশন আনতে পারেন তাহলে আমি শুনতে পারি। আচ্ছা, যখন চার্জশিট জমা পড়লো, আপনার যদি মনে হয় যে চার্জশিট আমার পছন্দ নয়, আইনে তার ভিত্তি আছে যে আপনি চার্জশিট পছন্দ না হলে আপনি সেটিকে অপছন্দ করে আপনি নারাজি পিটিশন দাখিল করতে পারেন। এবার এত হতে পারে নারাজি পিটিশন সে আদালত গ্রহণ করলো না, হতেই পারে। সেটা যদি হয় তাহলে তার এগেনস্টে আপনি উচ্চতর ফোরামে যাবেন। এটা হচ্ছে আইনগত ভিত্তি। আমি দেখুন, আপনি একটা অত্যন্ত হিনিয়াস ক্রাইম ঘটেছে, কিন্তু তার জন্য ভারতবর্ষের যে প্রতিষ্ঠিত আইন সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে না। ভারতবর্ষের প্রতিষ্ঠিত আইন যেটা, সেই অনুযায়ী কিন্তু বিচার হবে। ইভেন নির্ভয়া কাণ্ডেও আমরা দেখেছি যে নির্ভয়া কাণ্ড পরবর্তী সময়ে আইনে পরিবর্তন হয়েছে, কিন্তু নির্ভয়া কাণ্ডে কথা বলেছেন আপনি, খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। এবং শুধু তাই না, ধরুন যে মুহূর্তে ক্রাইমটি সংগঠিত হলো সেই মুহূর্তে যে আইন প্রযোজ্য সেই অপরাধটি ধরুন সংগঠিত করে না, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট হয়। ধরুন তার পরবর্তীতে ওই হিনিয়াস ক্রাইমটা করার জন্য ধরুন আরো কোনো হায়ার ডিগ্রি অফ পেনাল প্রভিশন নিয়ে আসা হলো, কিন্তু সেটা কিন্তু ওই সময়ে ঘটে যাওয়া ঘটনার সাপেক্ষে দেওয়া যায় না। বিশেষ কিছু আমাদের যে লেজিসলেশন আছে, যেমন ধরুন ক্রিমিনালের ক্ষেত্রে, এই ক্রিমিনাল লেজিসলেশনগুলোর ক্ষেত্রে, ট্যাক্সেশন লেজিসলেশনগুলোর ক্ষেত্রে এর রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া যায় না। আপনাদের মনে থাকবে একটা বিখ্যাত মামলার কথা বলি। এক সময় সেই সময় প্রণববাবু ফিনান্স মিনিস্টার ছিলেন। তিনি আমি নাম বলছি না, একটা টেলিফোন কোম্পানির উপরে অনেক টাকা ট্যাক্স তিনি ক্লেম করেছিলেন। সেই মামলাটি শুধুমাত্র সরকার হেরেছিল এই গ্রাউন্ডেই যে আপনি ট্যাক্স ল আনতে পারেন, তো তার রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিতে পারেন না। দেখুন, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া যায় না। আপনি চাইলে যে আমার মতো করে এই অপরাধের এই শাস্তি হবে, আপনি চাইলে আমার মতো করে এই অপরাধের সাপেক্ষে এই ধরনের মানে জুডিশিয়াল প্রসিডিওর অ্যাডপ্ট করা হবে, এটা হয় না। যেটা প্রতিষ্ঠিত আইন, হ্যাঁ নিশ্চিতভাবে হিনিয়াস ক্রাইম, কিন্তু সেই হিনিয়াস ক্রাইমটা যে প্রতিষ্ঠিত আইনের সাপেক্ষে একেবারে আপনাকে বিচার বিবেচনা করতে হবে। আমি খুব সংক্ষেপে, আমার সহকর্মী রিয়া রয়েছেন নিউজ রুম থেকে, রিয়ার কাছে যাব। রিয়া,
যেহেতু ইন ক্যামেরা ট্রায়াল হচ্ছে সেই ক্ষেত্রে ডেফিনেটলি বিস্তারিত আলোচনায় আমরা যাব না, কিন্তু সিবিআই যে রেয়ারেস্ট অফ রেয়ার হিসেবে চাইছে এই বিষয়টাকে আখ্যা দিতে, এই ভয়ঙ্কর খুন এবং ধর্ষণ কাণ্ডটাকে আখ্যা দিতে, ঠিক কোন বিষয়গুলোর ওপর ভিত্তি করে, কোন ফ্যাক্টরগুলোর ওপর ভিত্তি করে এটাকে রেয়ারেস্ট অফ রেয়ার বলছে সিবিআই, কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে? মৌপিয়াদি, অ্যাকর্ডিং টু ল যেটা প্রসিডিং রয়েছে সেটা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়া ইন ক্যামেরা চলছে, এবং এই বিচার প্রক্রিয়ায় যেটা দেখা গেল যে গতকালকে সিবিআই এর পক্ষ থেকে আর্গুমেন্ট করা হলো প্রথমে, এবং আগামীকাল রয়েছে ডিফেন্সের। তবে যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, আমরা বিস্তারিত আলোচনায় না গিয়ে একদম যে মূল পয়েন্ট সেটা হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং একই সঙ্গে ইলেকট্রনিক এবং মেডিকেল এভিডেন্স সমস্তটাই কিন্তু বলছে যে সঞ্জয় রয় এই ঘটনা ঘটিয়েছে, রেপ অ্যান্ড মার্ডার সঞ্জয় রয় করেছে, এবং এই পুরো ঘটনার পিছনে যদি কারোর হাত থাকে সেটা শুধুমাত্র একজনের হাত রয়েছে, সেটা হচ্ছে সঞ্জয় রয়। এবং যে একাধিক অভিযোগগুলো সামনে এসেছিল যে পিএম এর ভিডিওগ্রাফি সেগুলোকে বিকৃত করা হয়েছে, সেটাও কিন্তু একদম এই জল্পনা উড়িয়ে সিবিআই গতকালকে আর্গুমেন্টে বলেছে যে কোনো রকম বিকৃতি কোনো কিছুতে হয়নি, সিসিটিভি বা পিএম ভিডিওগ্রাফিতে সমস্তটাই ইনট্যাক্ট রয়েছে। এবং তাদের যে 14 জনের একটি বোর্ড গঠন হয়েছিল চিকিৎসকদেরকে নিয়ে, তারাও কিন্তু জানিয়েছে যে একদম যেটা হয়েছে, যেভাবে তদন্ত এগিয়েছে সেটা একদমই সমস্ত এভিডেন্স এদিকেই ইঙ্গিত করছে যে সঞ্জয় রয় এই ঘটনা ঘটিয়েছে, সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আগামী কাল যেখানে ডিফেন্সের লয়ারের তরফ থেকে আর্গুমেন্ট রয়েছে, এবং সেই আর্গুমেন্টের পর সঞ্জয় রায়ের তার যে সর্বোচ্চ সাজার আবেদন করতে চলেছে সিবিআই, এবং গতকালকেও তারা জানিয়েছিল যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার একটি ঘটনা, কারণ হিসেবে যেগুলোকে তারা সামনে রাখতে চলেছে আগামীকাল, সেখানে হচ্ছে প্রথম হচ্ছে একজন মহিলা এবং নিজের ওয়ার্ক প্লেসে তার কর্মস্থলেই ঘটনাটা ঘটেছে, এবং দ্বিতীয় পয়েন্ট তিনি একজন ডাক্তার, এবং যেই ডাক্তারদেরকে আমরা নেক্সট টু গড বলে মনে করি, ভগবানের দরজা দিই, সেই এবং সেখানে যেহেতু এই ঘটনা ঘটেছে তার ওয়ার্ক প্লেসে, তাই জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাইছে, এবং সেই কারণের জন্যই এই ঘটনাকে রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা বলে তাদের আর্গুমেন্টেও সিবিআই সেখানে। রিয়া, ধন্যবাদ। রিয়া মাঝি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, এবং কেন রেয়ারেস্ট অফ রেয়ার আখ্যা দিয়ে সর্বোচ্চ শাস্তির আবেদন করতে চলেছে সিবিআই সেই সম্পর্কেও আমাদের জানালেন রিয়া মাঝি। আমি এই প্রসঙ্গে একটু বিমলদার কাছে আসবো। বিমলদা, দেখো একটা কথা বলি, ভারতীয় সংবিধানের 20/1 20 ধারায় রেট্রোস্পেক্টিভ পানিশমেন্ট হয় না, যেটা আইনজীবী একটু আগে বললেন, একদম ঠিক সেরকম আরও একটা বিষয় রয়েছে যেটা উনি হয়তো আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন। সেটা হচ্ছে যে একজনকে বা কারোর বিরুদ্ধে, তার বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে প্রমাণ লাগবে। প্রমাণ যদি জোগাড় করা না যায়, যে কারণেই হোক না কেন, সেটা চাপিয়ে দেওয়া হয়েছে নাকি ফেলে দেওয়া হয়েছে সেটা পরবর্তী আলোচ্য বিষয়, কারোর বিরুদ্ধে চার্জশিট দিলে কোর্ট ওটাকে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেবে। কারণ মানে আইনে বলে যদি 100টা দোষী ব্যক্তিও ছাড়া পেয়ে যায় কিন্তু একটাও নিরপরাধ ব্যক্তির জন্য সাজা না হয়। তাই সিবিআই এর হাতে যা বর্তমান তথ্য প্রমাণ রয়েছে তার ভিত্তিতে সে চার্জশিট পেশ করেছে। দ্বিতীয় কথা, এই মামলাটা বুঝতে হবে, এই মামলাটা হচ্ছে খুন এবং ধর্ষণ কাণ্ড। এই মামলার আর একটা দিক রয়েছে, কিন্তু চক্রান্তের দিক, ষড়যন্ত্রের দিক এখনো আসেনি, রয়েছে। তো চক্রান্ত আছে বলেই তো একজন, এখানে একটু বলি বিমলদা, এটা নিয়ে আমরা এর আগে একাধিকবার আলোচনা করেছি। অভিজিৎ, এক হচ্ছে দুর্নীতির যে মামলা, সেটা ডিফারেন্ট, আমি সেটাতে ঢুকতেই চাইছি না। আরজি করে কি দুর্নীতি হয়েছিল, দুর্নীতি হতো কি হতো না, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। যদি তথ্য প্রমাণ লোপাটের প্রসঙ্গে চার্জশিট দিতে পারতো সিবিআই, আমি ধরে নিলাম, তাহলে এই যে অকাট্য তথ্য প্রমাণ যেটা কলকাতা পুলিশ কালেক্ট করেছে, এবং যেটাতেই ফাইনালি যেটা ভেরিফাই করে সিবিআইও তাতেই উপনীত হয়েছে যে এই তথ্য প্রমাণগুলো অকাট্য, যার মধ্যে বায়োলজিক্যাল এভিডেন্স রয়েছে, ডিজিটাল এভিডেন্স রয়েছে, সেখানে দাঁড়িয়ে তথ্য প্রমাণ লোপাট বললে তো সঞ্জয় রায়ের জন্য একটা বড় একটা লজিক চলে আসবে যে যদি তথ্য প্রমাণ লোপাটই হয়ে থাকে, আমার কথা হচ্ছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে আমি বলছি তো বলবে আমি বলছি না, একদম না, কেন বলবে? তার বিরুদ্ধে যা তথ্য প্রমাণ পাওয়া গেছে, ওকে মানে সাজা দেওয়া, কি সাজা হবে সেটা আমি এখানে বলতে পারি না, সাজা দেওয়ার পক্ষে যথেষ্ট।
এবং সিবিআই যেদিন বলল আমরা আজকে চার্জশিট দিচ্ছি না, এই কথাটা মাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ, সিবিআই এর চার্জশিট দিচ্ছি না, দিতে পারছি না বলেনি, অন্য কিচ্ছু সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছি না, আপাতত এর বিচারটা হবে। নিশ্চয়ই সিবিআই স্ট্র্যাটেজিক্যালি কিছু করেছে, স্ট্র্যাটেজিক্যালি কাজটা করেছে। সুতরাং আপাতত যে লোকটির বিরুদ্ধে অকাঠ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, যদি যারা তাকে ইমপ্লিকেট করছে তাদের ভাষায়, তাহলে তার সাজাটা আগে চাইছে, তারপরে আরো এই কেসের অনেক দিক আসবে, অপেক্ষা করুন, আপনাকে অনেক বিচার এখানে আলোচনায় বসতে হবে। বিমলদা, এরকম কোথাও অন্তত আমি জানি না, আমার জ্ঞান খুব সীমিত, যে একটা অপরাধ, যে অপরাধের একজনের ট্রায়াল হয়ে তার শাস্তি হয়ে গেল, তারপর আবার আরেকজনের হলো, আরেকজনের খুন হলো, ধর্ষণ মামলা যদি পরবর্তীকালে প্রমাণিত হয় অন্য ব্যাপার, কিন্তু আপাতত এই তার দুটো দিক আইনে রয়েছে। আপাতত বলে কিছু আমি হয় না, বলবো, কে বিমলদা, বললো আপাতত আইনে হয়? আপাতত বলে কিছু Definitely হয় না। আপাতত হয়, আমি বলছি আপাতত হয়, সেটা উনি আরো ভালো মানে হয়তো ধরা বলতে যাক, পারবেন। এই যে আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন যে নো ওয়ান কিল জেসিকার সঙ্গে তুলনা করছেন। আমার বক্তব্য, ধরা যাক এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে সিবিআই সর্বোচ্চ পানিশমেন্ট চেয়েছে, ধরা যাক আদালত সেটা দিয়ে দিল, ধরা যাক এর পরে সব ধাপ পেরিয়ে গিয়ে তার এক্সিকিউশন হয়ে গেল, তারা কি বলতে চাইছেন যে সঞ্জয় রায় নির্দোষ এতগুলো ডিজিটাল এবং আমি কি এতগুলো বলেছি? বায়োলজিক্যাল না, না, আমি এভিডেন্সের কি বলেছি? পর? নির্দোষ অথবা অন্য তো আমি কেউ একবারও করেছে? বলিনি, আরে আমি আবার বলছি তার বিমলদা, বিরুদ্ধে যদি আইনি প্রক্রিয়া, আপনি যদি আমার একটা কথাটাকে- ইফ বা বাট আপনি থাকে, যদি please একটা don't ইফ put বা your বাট words থাকে, in my mouth, আমি না, না, কিন্তু আমার অন্য কথা নিচ্ছি না, আমি আমার কথাটা বলি। আমি আবার বলছি, সঞ্জয় রায়ের বিরুদ্ধে প্রমাণ না থাকলে চার্জশিট কেন দিত? সুতরাং প্রমাণ আছে, তার সঙ্গে এই মামলার আর একটা দিক রয়েছে যার জন্য পুলিশ অফিসারকে জেল খাটতে হয়েছে, আরো অনেক কিছু তদন্তে বেরোবে। কেন? আমি লাস্ট একটা লাইনেই শেষ করব, ডেড বডিকে অতি দ্রুত পোড়ানো হলো কেন, কারা কারা সেই কাজে ছিল, সেই আলোচনা আসবে পরে। এত আনন্দিত হবেন না, আমি একটা কথা বলি, এত আনন্দিত হবেন না না। না না, প্রথমত হচ্ছে এরকম ভয়ঙ্কর একটা ঘটনায় যদি আনন্দের না 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 না, কারো এই মনে সাজার ব্যাপারে তো আনন্দিত হওয়া যেতেই পারে। অফ কোর্স, যে অপরাধী তার সাজায় সেটা আমি আনন্দিত হব। অফ কোর্স, আরো আনন্দ, অফ কোর্স, তাও যদি যারা অফ কোর্স। সমালোচনা করেছে তারা আনন্দিত। আরেকটা এক আইনগত সেকেন্ড, এবার আমি খুব বিমল দা। এক সেকেন্ড ফিরদৌস, কি করে বলবেন? খুব সাধারণভাবে একটা কথা বলে রাখি, যে সিবিআই নাকি সূত্র মারফত, আপনিও যে কথাটা বললেন যে দ্রুত দেহ সৎকার করা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সিবিআই সূত্র মারফত কিছু কিছু, আমার খুব দুঃখ লাগে, খুব লজ্জিত বোধ করি যখন এই বিষয়টা নিয়ে আমাকে কথা বলতে হয়, কারণ আমরা সংবাদ মাধ্যমের যে ইন্টিগ্রিটি সেটা নিয়ে আমরা শ্লাঘা অনুভব করি, কিন্তু আমি আগেও বলেছি যে বলতে বাধ্য হচ্ছি না, সংবাদ মাধ্যম, কিন্তু সিবিআই এক সেকেন্ড, সিবিআই সূত্র মারফত যা কিছু কিছু রিপোর্টারকে বলে, সেগুলো সিবিআই কেন আদালতকে বলে না, বা কেন চার্জশিটে দেন, আমি এটাই বুঝতে পারি না। এই সহজ অঙ্কটা আমি আজ পর্যন্ত বুঝতে সেটা পারলাম বলতে না। আপনি অনেক ভালো বলতে পারবেন, কারণ আপনি মিডিয়ায় রয়েছেন, আমি তো মিডিয়া বিকজ একদমই আমি ভালো বলতে পারবো, কারণ আমরা আমাদের টিম তথ্যনিষ্ঠভাবে কোনো আজগুবি সূত্রের ভরসায় খবর করি না, অবশ্যই সূত্রের আজগুবি নয়, আমি পুলিশ সময় অফিসারের বলছি, জেল খাটাটা আমি আজগুবি সময় বলছি, ব্যাপার আমার নয়। সময় আমি সময় বলছি, এক সেকেন্ড, এক অমিত সেকেন্ড, শাহকে জেল খাটানো হয়েছিল বেআইনিভাবে। এক সেকেন্ড, অনির্বাণ এক সেকেন্ড, অনির্বাণ এক সেকেন্ড, খাতে এক দুটোর সেকেন্ড, মধ্যে এক সেকেন্ড, তন্ময়। আছে। প্রথম কথা হচ্ছে যে প্রথম দিন থেকে আমরা যে কথা বলে আসছিলাম সেই কথাই আর একবার প্রমাণিত হলো। এই যে সূত্র মারফত এই ভয়ঙ্কর ব্যাপারটা আমরা এই আরজিকর ঘটনায় দেখেছি, সব জায়গায় সিবিআই কোর্টকে বলছে না, যারা সোশ্যাল মিডিয়ায় বলছেন, মিডিয়ায় বলছে, তারা সিবিআইকে বলছে না, কিন্তু সূত্র মারফত সব বেরিয়ে চলে আসছে। এই কিছুদিন আগেও এই ট্রায়াল শুরু হওয়ার পরেও গত 2-3 দিন আগেও আবার একটা ফরেন্সিক ল্যাবরেটরিতে রিপোর্ট বেরিয়েছে বলে একটা সূত্র মারফত চলে এলো। এই সূত্র মারফত আস্তে 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 আমরা অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সূত্র হতে হতে ব্যাপারটা দীর্ঘসূত্রিতাতে আসল বিচারটা না হারিয়ে যায়। সমস্যাটা সেইখানে দাঁড়িয়েছিল। ভালো লাগলো যে কলকাতা পুলিশ প্রথম দুদিনে যে তদন্ত করে রিপোর্ট দিয়েছিল সেইটার উপর সিলমোহর দিল। আমরা বলে এসেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদেরকে 7টা দিন সময় দিন, সেই রিপোর্টই যদি নিতে হয়, বাকি সমস্ত লোকজন তখন না, কলকাতা পুলিশ কিচ্ছু করছে না, করছে কে সিবিআই দিলেই সব হবে। সিবিআই নিজে থেকে তো কিছু করতেই পারেনি। মানে সিবিআই একটাই ভালো লাগলো যে বাকি কেসগুলো মানে রবীন্দ্রনাথের নোবেল চুরির মতো হয়ে যায়নি, যে আর কোনো কিছু দিতেই পারলো না। অ্যাটলিস্ট কলকাতা পুলিশ যেটা করেছে সেটাকে অ্যাডমিট করে সেটার উপর সিলমোহরটা দিয়েছে, তার জন্য সিবিআই আধিকারিকদের ধন্যবাদ।
এখন ব্যাপার হচ্ছে এই গল্পের গরু গাছে তুলতে 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 একটা অত্যন্ত নৃশংস জঘন্য ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাকেই চাপা দেওয়ার যে অভিসন্ধি, সেই অভিসন্ধি থেকে বেরিয়ে আসছে সমস্ত বিষয়টা, এইটা ভালো ঠিক লাগছে। এখানে আমি সৈকতের কাছে আসবো। এক মিনিট একটা জিনিস অ্যাড করে নিই। ফিরদৌস বললেন আইনি সংক্ষেপে জটিলতার please। বাকিটা বলবে, কিন্তু একই সঙ্গে আর এক বিশিষ্ট আইনজীবী বিকাশবাবু এই মামলা নিয়ে যা 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 মন্তব্য করেছিলেন, আজকে তার প্রতিক্রিয়াগুলো আমরা আমি জানতে সৈকতের চাই। কাছে এখানেই কিভাবে আসবো তারা যে এই সৈকত, প্রতিক্রিয়া দিয়েছিলেন। কলকাতা পুলিশ সব তথ্য প্রমাণ লোপাট করে ফেলেছে। কলকাতা পুলিশের হেডকোয়ার্টারে গিয়ে শিরদাঁড়া দিয়ে আসা হলো। এখনো পর্যন্ত সিবিআই, প্রথমত বলে রাখি যে কলকাতা পুলিশের পরিত্রাতা হয়ে সিবিআই আসবে এমন আশা করার তো কোনো কারণ নেই, অন্তত বাহ্যিক কোনো কারণ নেই। সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত একটা পয়েন্টও পাওয়া যাচ্ছে না যেখানে কলকাতা পুলিশের যে ফাইন্ডিং, কলকাতা পুলিশের কালেক্ট করা যে তথ্য প্রমাণ, সেগুলোকে কোথাও রিজেক্ট করছে সিবিআই। রাদার তার আধারে দাঁড়িয়েই সঞ্জয় রায়কে একমাত্র অপরাধী হিসেবে তার সর্বোচ্চ পানিশমেন্টের জন্য সওয়াল করছে, আবেদন করছে সিবিআই। দেখুন, বিভিন্ন আইনানুগ সংস্থাগুলোকে বা তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত এবার কি করলে যা হয়- শিরদাঁড়াটা ফেরত নিয়ে যাবেন জুনিয়র ডক্টররা লালবাজার থেকে? না না, আমি বলছি, মানে আমি দূরে আছি তো, শুনতে মাঝখানে বললে অসুবিধা হয়, শুনতে পাই না। সেটা হচ্ছে বিভিন্ন তদন্তকারী সংস্থা বা সংবিধান প্রদত্ত সংস্থাগুলোকে রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত করলে যা হয় তাই হচ্ছে। আমরা তো আজকে বলছি না, সিবিআই তো 2014 সাল থেকে সারদা দিয়ে শুরু হয়েছে, আজ অব্দি একটাও কিছু করে না। এই যে বারবার বলছেন সিবিআই কি, আমি মানে তার মানে কি আমরা মনে করি যে সিবিআই অযোগ্য, না কলকাতা পুলিশ অযোগ্য? আমরা এটা একদম স্পষ্টভাবে ডে 1 থেকে বলেছি, সিবিআই কে তার কাজ করতে দেওয়া হয়নি, কলকাতা পুলিশকে তার কাজ করতে দেওয়া হয়নি, তদন্ত প্রভাবিত করা হয়েছে তো, দেখো, সেটাই অনেকগুলো প্রমাণ প্রশ্ন হচ্ছে। চিহ্ন রয়েছে, কোর্টের আন্ডারে রয়েছে। এখন দেখুন, মাননীয় ফিরদৌস দ্বারা রয়েছেন, অনির্বাণ দ্বারা রয়েছেন, তথ্য প্রমাণের ওপর দাঁড়িয়ে কোর্ট রায় দেয়। এখন তথ্য প্রমাণ জমা দেওয়ার কাজ কার? বিকাশবাবু না তো, তথ্য প্রমাণ জমা দেওয়ার দায় হচ্ছে কলকাতা পুলিশের, দায় হচ্ছে সিবিআই। আচ্ছা, বলতে দাও, বলতে দাও। মানে তন্ময় বলতে দাও। এরকম করতে পারেন না। তন্ময় বলতে দাও। সিবিআই 5 দিন 6 দিন ধরে কলকাতা ঘুরে বেড়ালো, একের পর এক কনভয় যাচ্ছে, একের পর এক গাড়ি যাচ্ছে, একদম ঠিক তো? এই যে সূত্র মারফত খবর রটে যাচ্ছে, অথচ কোর্টের সামনে কোনো জমা পড়ছে না। আসলে একটু ভুল হয়েছে, সূত্র মারফত খবর রটিয়ে দেওয়া হয়েছে যাতে সিবিআই এর ওপর আস্থা, মাফ করবেন থুড়ি, সিবিআই নয় বিজেপির ওপর একটু আস্থা পাওয়া যায়, শুভেন্দু অধিকারীরা একটু রাজনীতি করতে পারে, এই বুঝি দিল্লির সরকার কিছু একটা করে ফেলতে পারবে। তার জন্য আমরা প্রথম দিন থেকে আমরা বামপন্থীরা দাবি করি যে কোর্ট মনিটরিং তদন্ত, আমরা একবারও সিবিআই ইডির ওপর ভরসা রাখি না। কেরালা পুলিশ কারা করলে আসল অপরাধী, কোটান কোটা আসল অপরাধী সামনে আসবে? কেরালা পুলিশ না, আমরা তো প্রথম থেকে বলছি কোর্ট মনিটরিং তদন্ত। কে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার জন্য তড়িঘড়ি করলো? কারা সিবিআই এর দপ্তরে ফাইল বগল দাবা করে জমা দিতে গেল? তাদের তো অভিজ্ঞতা রয়েছে আগে সিবিআই এর হাতে জেরা হওয়ার, তারা যাচ্ছে তথ্য প্রমাণ দিতে সিবিআই অফিসারদের কাছে। এই যে অভিজিৎ বাবু থেকে শুরু করে সৈকত, বুঝতে পারছি, আমাকে একটা কথা বলো সৈকত, 3.5 মাসেরও বেশি সময় ধরে সিবিআই তদন্তভার নিয়েছে। আমাকে একটা কথা বলো, এই যে আমি সোমা বলছিরা, তারা ভয়েস নোট ছাড়ছেন, তারা একবার সিজিও কমপ্লেক্সে গিয়ে এটা বলতে পারলেন না? একদম, আমি সোমা বলছি কেউ যেমন বলা উচিত ছিল, তেমনি ঠিক একইভাবে সিবিআই এর উচিত ছিল যে ডিসি নটকে একবার ডেকে পাঠানো, শান্তনু বাবুকে ডেকে পাঠানো। আজকে সঞ্জয় মূল অপরাধী, সঞ্জয়কে কে প্রমোশন দিয়েছে, কে রেফারেন্স দিয়েছে? কালীঘাট থানার ওসি একটা থানায় 10 বছর ধরে ডিউটি করলো, সে পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে ডেকে তাকে প্রমোট করলো, এর তদন্ত হবে না? এর কোনো প্রশ্ন চিহ্ন সামনে আসবে না? তার সঙ্গে এই কেসের কি সম্পর্ক? কলকাতা পুলিশের রায়কে একদম তদন্ত তথ্য প্রমাণকে একদম স্ট্যাম্প লাগিয়েছে, মানে কলকাতা পুলিশ একদম সব সত্যি কথা বলছে, এমনটা ভাববার কোনো কারণ নেই। কলকাতা পুলিশ সব মিথ্যে কথা বলছে, সিবিআই এর সব মিথ্যে কথা বলছে, এবং এই সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স যেখান থেকে ক্রস ভেরিফিকেশন হয়েছে, যে বডিটা তৈরি করা হয়েছিল, যেখানে এইমস থেকে শুরু করে সাফদারজং হসপিটাল থেকে শুরু করে রাম মনোহর লোহিয়া হাসপাতাল থেকে শুরু করে একাধিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা যার মধ্যে ছিলেন, তারা সবাই মিথ্যে কথা বলছেন। না, একদম না। এভিডেন্স কোনটা গেছে? যে এভিডেন্স কলকাতা পুলিশ লাশ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার পর, কে বলছে লাশ তাড়াতাড়ি পুড়িয়েছে? বাবা মার যে স্টেটমেন্ট, সিবিআই কে বাবা মার যে স্টেটমেন্ট, সেখানে তাদের অন্ধকারে রেখে দেহ সৎকার করে দেওয়ার যে থিওরি ঘুরছে,
সেটা বাবা মার স্টেটমেন্টে নেই, সিবিআই এর কাছে দেওয়া বাবা মার স্টেটমেন্ট আমাদের কাছে আছে সৈকত, আমরা সেটা দেখিয়েওছি যতটা দেখানো সম্ভব। বাবা মার সুপ্রিম কোর্টের বাইরে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সের ভিডিও রয়েছে। আসবে একটা- বাবা মা নির্যাতিতার বাবা মা পরিষ্কার বলেছে যে সুপ্রিম কোর্টে না এলে জানতে পারতাম না যে সিবিআই এত কোর্টের ভেতরে ভুরি ভুরি মিথ্যে কথা বলতে পারে। এটা তার বাবা মার অফিসিয়াল রেকর্ড আমার ফোনে রয়েছে। তার পরিবারের রেকর্ড তরফ ভিডিও থেকে দেখা প্রো যাবে। বোনো যিনি যে আইনজীবী তার পরিবারের হয়ে সওয়াল করছিলেন, তার সরে দাঁড়ানোও আছে প্রফেশনাল এথিক্সের যুক্তি দেখিয়ে। একটা ছোট্ট বিরতি নেব, ছোট্ট বিরতির পর ফিরে আসি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, শুনছি তাতে আমার বারবার হিচকক ফিল্মের কথা মনে পড়ে যাচ্ছে। আমি কেন বলি তোমাকে, এই যে টানা পোড়েনটা চলছে না, সেখানে মূল ইস্যুটা কোথায়, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। আমি তোমাকে পরিষ্কারভাবে যেটা বলি, আমরা বহু আলোচনা করেছি, কোর্টকে শ্রদ্ধা জানাতেই হবে, খুব স্বাভাবিক অর্থে তারা সুয়োমোটো কেস করেছে। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, যে কোনো ক্ষেত্রে এটা ফিরদৌস ভালো বলতে পারবেন, এটা 46 সুয়োমোটো বাই দি কোর্ট, এবং কোর্ট যখন সুয়োমোটো করে তখন অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট একটা অবস্থা তৈরি হয় বলেই সেটা করে, অর্থাৎ সরকারের ওপর বেসিক আস্থাটা যখন থাকে না তখনই সুয়োমোটো হয়। এবং সেটাই ঘটেছে যখন প্রাথমিক অর্থে এটা বুঝে নিতেই হবে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে সরকারটি চলছে, অন্তত ঘটনার 4 দিন পরে সিবিআইকে ডিরেক্ট করা এবং তাকেই তদন্তভার দেওয়ার উদ্দেশ্যটাই প্রাথমিকভাবে রাজ্য সরকারের ওপর অনাস্থার একটা নিদর্শন। এখন প্রশ্নটা হচ্ছে তারপরে যে ঘটনাগুলো ঘটেছে তাতে যদি বিতৃষ্ণান্ত কেউ হয়ে থাকে, সেটা খুব স্বাভাবিক অর্থে সিবিআইয়ের ওপরে সাধারণ মানুষ, যে জনস্রোত এর প্রতিবাদ করেছেন বারবার। প্রতিটি মানুষ কিন্তু একটা বিশ্বাস থেকে করেছেন যে এই অপরাধটি সংগঠিত অন্তত একজনের দ্বারা সম্ভব নয়, তার এভিডেন্সিয়াল বিভিন্ন সার্কামস্টেন্স থাকে, কিন্তু কোর্টকে কিছু করার নেই। তার কারণ আমি আবারও বলি, এটা তো চন্দনদা এখানেও আমি ডেফিনেটলি আপাতভাবে যে ঘটনার যে অভিঘাত, যা বিবরণ, প্রথমত হচ্ছে আবারও বলছি, ওই বিবরণ সূত্র মারফত, আমি সোমা বলছি মারফত, ভয়েস নোট মারফত বিবরণগুলো ওগুলো বাদ দিন। তথ্যের ওপর যদি আমরা আলোচনা করি, তাতেও আমাদের সাধারণভাবে মনে প্রশ্ন আসতে পারে যে একজনের পক্ষে সম্ভব কিনা। এই জায়গাতে দাঁড়িয়ে তো বিভিন্ন প্রতিষ্ঠানের, গোটা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের যারা এক্সপার্টস, তারা ইনভলভ ছিলেন এবং তারা বলেছেন ইনকোয়েস্ট এবং পোস্টমর্টেম রিপোর্টে কোনো রকম কোনো অসামঞ্জস্য নেই। এক্স্যাক্টলি। মৌপিয়া, দেখো আমি তোমাকে ঠিক এখানেই রেলিভেন্স থিওরির কথা বলছি। একটা কগনেটিভ, একটা কমিউনিকেটিভ। কগনেটিভটা বুদ্ধিমত্তার। এখন সাধারণ মানুষ তার নিজের বিবেক বুদ্ধি থেকে মনে করতে পারছে যে এখানে একজনের দ্বারা সম্ভব নয়, কিন্তু কোর্টে সেটা তো কমিউনিকেটিভ। সেখানে যেটা প্রমাণিত হলো, আমি আবারও বলি, কোর্টের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই বলছি, কিন্তু আমি আবারও বলি, সিবিআই যদি কোথাও তার ভুল ভ্রান্তি থেকে থাকে, আমি জানি না, কিছু প্রসেসে কিছু ঘটনা তো ঘটেছে, কারণ সিবিআই এমন একটা ইম্প্যাক্ট তৈরি করবার অন্তত অবস্থা তৈরি করেছে যেখানে জনমানসে আন্দোলনটা আরো বেশি প্রতিফলিত হয়েছে। অনেকের মধ্যেই দানা বাঁধছে, মনের মধ্যেই দানা বাঁধছে যে 4 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তভার ছিল, কলকাতা পুলিশের দেওয়া যে তথ্য প্রমাণ, তার উপর দাঁড়িয়ে সিবিআইকে তাদের তদন্ত করতে হয়েছে। দেখুন, এটা হচ্ছে ওই 150 গ্রামের মতো আর একটা থিওরি, যেটা ইচ্ছা করে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এগুলো পলিটিক্যাল ভেস্টেড ইন্টারেস্টের কারণে এগুলো করতে হবে, মুক্ত বাঁচাতে হবে। আর প্রথমেই বলি, কোর্ট মনিটর ইনভেস্টিগেশন এটা ফালতু ঢপ, কিচ্ছু করে না। কোর্ট কি মনিটর করে কি করবে? কিচ্ছু করতে পারবে না। আমাদের আইনে এই প্রভিশনটাই নেই যে পুলিশ বা যে কোনো ইনস্টিটিউশনকে তারা ডাইরেক্ট করতে পারে, আইনে প্রভিশনটাই নেই। যার ফলে এই মনিটর ওসব বলতে হয়, হেডলাইন হয় যে হ্যাঁ কোর্ট দেখে নিচ্ছে, কোর্ট ওরা কিচ্ছু দেখতে পারে না, তার অধিকারটাই নেই এখানে। তো সেকেন্ড হচ্ছে, পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, তাই যেটুকু পেয়েছে সেটা তথ্য প্রমাণ যদি লোপাটই করবে, তো বেছে বেছে একটু একটু করে করবে না, এটা করা সম্ভব? এটা মনে হচ্ছে মানে এত বেশি ওটিটি সিরিজ দেখলেই সমস্যাগুলো তৈরি হয়, যে আমি একটুখানি এই বিস্কুটটা খাবো, ওই চানাচুরটা খাবো না, একটু মুড়ি খাবো তো পেঁয়াজটা খাবো না, এরকমভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায় নাকি? তো এইখানে কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, তাই সিবিআই এর বেশি কিছু করতে পারলো না। এটা যদি আমাকে বিশ্বাস করতে, আমাকে তাহলে ধরে নিতে হবে একদম ফিতে দিয়ে মেপে তথ্যটা লোপাট করা হয়েছে আর কিছুটা ছেড়ে রাখা হয়েছে। এটা বাস্তবে হয় না। এরকম অবাস্তব গাঁজাকুড়ি কথাবার্তা বলা মানে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সাধারণ মানুষকে আপনি একদিন, এক সপ্তাহ, 1 মাস, 2 মাস বোকা বানাতে পারেন, সারাক্ষণ বোকা বানাতে পারবেন না। যে কারণে এইখানে প্রথম প্রশ্নটা জাগে যে কিসের ভিত্তিতে বিকাশবাবু গিয়ে সিবিআই চাইলেন? যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটা তো উনি নিজে দেখেননি, নিজে ভালো করে খতিয়েও দেখেনি, গিয়ে সিবিআই চেয়ে দিলেন। এখন সিবিআই যখন কিছু করতে পারছে না তাদের আশা মতো, তখন কিন্তু বিকাশবাবুরা পাল্টা সিবিআই ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে।
না, প্রথমেই বলি যে বিকাশবাবু চাইলেই যে সিবিআই কোর্ট দিয়ে দেবে এরকম বিষয় নয়, এবং অনেক মামলায় চাওয়া হয়, অনেক মামলায় আদালত যেমন গ্রহণ করে, অনেক মামলায় গ্রহণ করে না। কিন্তু এটা আপনি যেমন বলছেন রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ঘটনা, এরকম একটি এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস, যেখানে প্রথম দিনই আদালত কেস ডায়েরি দেখে বুঝেছে যে কলকাতা পুলিশের হাতে 1 সেকেন্ডও এই তদন্তভার রাখা যাবে না। শুধু তাই না, সেদিন কি করেছিল জানেন আদালত? বলেছিল এই যে কেস ডায়েরিটি কলকাতা পুলিশের হাত থেকে তো হ্যান্ড ওভার করতে হবে সিবিআই এর হাতে, বলেছিল কেস ডায়েরিতে যেন একেবারেই এই কোর্ট রুমের বাইরে না যায়, কোর্ট রুমের মধ্য থেকেই যেন সিবিআই কে হস্তান্তর করা হয়। অতএব কলকাতা পুলিশের হাতে যে তদন্ত সুরক্ষিত ছিল না, সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুঝেছিল। দ্বিতীয় আর একটা কথা ওইসব হাইকোর্টে স্ট্যান্ডবাজি কেন হয় আমরা ওগুলো বুঝি। এক এক করে নির্বাণ, তুমি একজন আইনজীবী। হ্যাঁ, এবার আইনজীবী বলেই জানি, এটা বাইরে লোক বুঝতে পারবে না বা জানতে পারবে না। প্লিজ এক এক করে প্রথম কথা বলি যে আমি প্রথমেই বলেছি যে ভারতবর্ষের সংবিধানে তদন্ত হচ্ছে এক্সিকিউটিভ ওয়ার্ক। আদালত মনিটর তদন্ত ইজ নট আ স্ট্যান্ডবাজি। আদালত মনিটর তদন্ত মানে হচ্ছে যে ধরুন একজন এক্সিকিউটিভ, নাহলে লোকে কিন্তু ভুল বুঝবে, নাহলে আদালতকে যেদিন থেকে স্ট্যান্ডবাজি বুঝতে শুরু করবে সেদিন গণতন্ত্র থাকতে পারে না। একজন আইনজীবীর কাছে এটা প্রত্যাশিত নয়। দ্বিতীয় হচ্ছে দেখুন এটা কেন, এটা বুঝে দিন, একটু উদাহরণ দিয়ে পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা ইনভেস্টিগেশন চলছে, একজন পুলিশ অফিসার, তাকে কে অ্যাপয়েন্ট করেন, যে কে আইও থাকবে, একজন এক্সিকিউটিভ। এবার যখন জুডিশিয়ারি যখন দেখবে, জুডিশিয়ারি যখন মনিটর করবে, তখন তিনি দেখবেন ওই এক্সিকিউটিভটি সঠিকভাবে কাজ করছে কি করছে না, তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে, এবং তিনি মনে করলে তার জুডিশিয়াল পাওয়ার এক্সারসাইজ করে ওই এক্সিকিউটিভটিকে সরিয়ে দেবেন, সেটা কিন্তু আর এক্সিকিউটিভ পাওয়ার থাকলো না, অর্থাৎ ওই এক্সিকিউটিভ পরিবর্তনটা জুডিশিয়াল পাওয়ার হয়ে গেল। এইটা বুঝতে হবে, এই পার্থক্যটা বুঝতে হবে। কোর্ট মনিটর তদন্ত আমরা কেন চাই, তার কারণ আমরা দেখুন বিভিন্ন কারণ থাকে। একটা আমি ইনভেস্টিগেশন এক্সিকিউটিভ, নো ডাউট অ্যাবাউট ইট। দ্বিতীয় হচ্ছে না, এটা তত্ত্ব কথা, এটা বুঝতে হবে, না বুঝলে কিন্তু আমরা ভারতবর্ষে যে গণতান্ত্রিক কাঠামো না, সেটাকে বুঝতে ভুল করব। এবং আমরা যদি এই দেখুন এই কাঠামোর মধ্যে একজন অফিসিয়ালস বা 5 জন অফিসিয়ালস, তাদের বিভিন্ন দুর্বলতা থাকতে পারে, রাজনৈতিক দুর্বলতা থাকতে পারে। আমি সহজভাবে একটা জিনিস তোমার কাছে জানতে চাইছি, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ক্লোজিং সাবমিশনে সিবিআই সওয়াল করছে যে সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়েছে এবং এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস এবং এতে সর্বোচ্চ সাজা, কি মনে হয় যে এটা নিয়ে তো কোনো সংশয়ের অবকাশ থাকার কোনো জায়গা নেই, যে প্রমাণগুলো অকাট্য, যার ভিত্তিতে দাঁড়িয়ে সিবিআই এক সেকেন্ড আমি ফিরদৌসকে সোজা কথাটা একটু সোজাভাবে দেখুন, আমি বলি যে সঞ্জয় রায়ের ইনভলভমেন্ট নিয়ে সিবিআই এর মাথায়ও কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব নেই, তাদের মনেও দ্বিধাদ্বন্দ্ব নেই, এটুকু যা বুঝেছি। কলকাতা পুলিশের মনেও কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। কিন্তু তার বাইরে কে আছে কি নেই, সিবিআই প্রথম যে চার্জশিটটি দিয়েছিল, সেই চার্জশিট থেকে অন্ততপক্ষে একটা জিনিস পরিষ্কার হয়েছিল, এই বিষয়টির সঙ্গে লার্জার কনস্পিরেসির সঙ্গে, এভিডেন্স ট্যাম্পারিং এর সঙ্গে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষও যুক্ত ছিল, থাকতে পারে না। এবার বলি, তারা বলেছিল সাপ্লিমেন্টারি, না যুক্ত ছিল, না হলে কিন্তু যদি থাকতে পারে আর ছিলর মধ্যে পার্থক্য আছে। শুধু থাকতে পারে বলে আপনি কাউকে জেলে রাখতে পারেন না, ছিল, এবং সেই জন্য তারা সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রভিশন ওপেন আপ রেখেছিল। তার কারণ এখনো পর্যন্ত উইদিন দ্য স্টিপুলেটেড টাইম দিতে পারেনি, তাই ডিফল্ট বেল হয়েছে। এবার বলি, এবার যে মূল কোয়েশ্চেন যেটা, যে কারণে সিবিআই এর ব্যর্থতা বলে আমি অন্ততপক্ষে মনে করছি, তার কারণ হচ্ছে দেখুন, আচ্ছা সিবিআই এদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিটটা কখন দেবেন? আমার সিম্পল প্রশ্ন থাকলো, যদি সিবিআইয়ের পক্ষ থেকে কেউ অ্যান্সার দিতে পারেন দিন, যদি না দিতে পারেন আমি কতগুলো সম্ভাবনার কথা বলি। আচ্ছা হতে পারে, হ্যাঁ সংক্ষেপে, ট্রায়ালের একদম অন্তিম পর্যায়ে দিতে পারেন। আচ্ছা যার বিরুদ্ধে এখন ট্রায়াল চলছে সে তখন কি বলবে বলুন তো? তার আইনজীবী, আমি ওপেন এই ক্যামেরার সামনে বলছি না, তার সুযোগ সে নেবে না। আমি তো এক্স্যাক্টলি দ্বিতীয় কথা হচ্ছে সম্ভাবনা, দ্বিতীয় আর একটা সম্ভাবনা থাকতে পারে কি, পুরোটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনি নতুন কিছু ওপেন আপ করবেন, তারপরে কি অবস্থা হবে? আমি শুধু জাস্ট সম্ভাবনাগুলো ইন্ডিকেশন দিয়ে দিলাম। আমি এইখানেই ব্যর্থতা সিবিআই এর। আমি আবার বলি, ব্যর্থতা সিবিআই এর। ভারতবর্ষে দেখো, ভারতবর্ষে আর কোনো সুযোগ নেই, ভারতবর্ষে আর সুযোগ নেই। কলকাতা পুলিশ ব্যর্থ, আমি জাস্ট কয়েক
মানে বছর 13-14 আগে একটা বহু চর্চিত ইস্যু যেটা আমরা দেখেছিলাম 2G স্পেকট্রাম ইস্যু, সেটা পরবর্তীকালে নোশনাল লসের কথা বলা হচ্ছে, যেখানে তোমরা নোশনাল অপরাধী, অর্থাৎ এখনো পর্যন্ত সঞ্জয় রায় অপরাধী। সত্যি আমরা জানি না দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তি ছিল কিনা, কিন্তু দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি সম্পর্কে এখনো কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র এই নোশনাল অপরাধী কাউকে ঠাউরে তো সঞ্জয় রায়কে মহান নির্দোষ এরকম ভাবে পোর্ট্রে করা আর কেউ যায় না। থাকা মানে বা আর কেউ, দেখুন আমি কথা বলি, আর কেউ থাকা বা যদি কেউ ধরুন এভিডেন্স ট্যাম্পার করে তার অর্থ এই নয় যে সঞ্জয় রায় একেবারে নির্দোষ প্রমাণিত হয়ে গেছে। ট্যাম্পার করলে সেটা তো না, বোঝা না, যাবে। এবার বলি সেটা সিবিআই বলতে পারবে, কারণ সিবিআই আপনি তো সব বলে দিচ্ছেন, আপনারাই তো সব বলে দিচ্ছেন, আপনারাই তো- আপনারাই তো সব বলে দিচ্ছেন। এক সেকেন্ড, এক সেকেন্ড, বিমল দা। কবিয়া, আমি একটা কথা- ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে যে 4 দিনের মাথায় প্রধান বিচারপতি যখন হ্যান্ড ওভার করলেন, তিনি নিশ্চয়ই কেস ডায়েরিতে ভয়ঙ্কর কিছু একটা গাফিলতি দেখেছিলেন, সেটাই তো আমাকে ধরে নিতে হবে। তো সেই গাফিলতির কি রিফ্লেকশন দেখতে পাচ্ছি এখানে? আজকে যদি এত গাফিলতি, ভয়ঙ্কর গাফিলতি হয়ে থাকবে, তার রিফ্লেকশন নেই কেন? আমি যে কারণে স্ট্যান্ড বললাম, আমি আবার রিপিট করছি, আমার দায়িত্বে বলছি, এই কারণেই স্ট্যান্ড বলেছি যে দায়িত্ব আপনি দিয়ে দিলেন একবারে, তার কোনো রিফ্লেকশন নেই। আইনের কচকচির দিকটা যাওয়ার দরকার নেই। আমি শুধু এই কারণে কথা স্ট্যান্ড বলি। বলেছি। এই একবার নয়, বারবার কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের এবং আদালতের অনাস্থা আছে বলেই বারবার সিবিআই তদন্তের কথা আদালত বলছে, মানুষের কথা এটা হচ্ছে না। আপনারা তো এবং এমপি করে দিচ্ছেন। যার জন্যই আমি বলি কলকাতা পুলিশের আজকে এই যে এটা আলোচনা হচ্ছে না, কলকাতা পুলিশের সমর্থনে কীর্তন গান হচ্ছে, আমি বুঝতে পারছি না। এতে যেন কলকাতা পুলিশ একটু খোল করতে আনলে ভালো হতো, কীর্তন গানটা শুরু হয়ে যেত, জয় হয়ে কলকাতা পুলিশ। সেরকম তো করার দরকার নেই। আরে কলকাতা পুলিশ সফল হলে আমারও তো আনন্দ হবে, তো আমার রাজ্যের পুলিশ। এই তৃণমূল ধ্বংস করেছে বলে আমার রাজ্যের পুলিশটা তো আমি করতে পারবো না। তৃণমূল একটা সবকিছু শেষ করেছে, এটাকেও শেষ করেছে। আমি এটা অন্য কথা বলবো। সেটা হচ্ছে এখনো পর্যন্ত বিচার একটা জায়গায় রয়েছে, বিচার শেষ হয়ে গেছে, কেউ বলছে না, সিবিআই কোথাও বলছে না যে আমি তদন্ত ক্লোজ করে দিলাম। একটা জায়গায় সিবিআই কিছু তথ্য হাতে পেয়েছিল, আর তথ্য পাওয়ার জায়গা ছিল না, বডিটাকেই পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে এরপরে বাকি দেহটাকে যদি বেআইনি ভাবে দাহ করে দেওয়া হয়, তার জন্য তো আর 4টে লোকের অ্যারেস্ট হওয়া উচিত। সিবিআই নিশ্চয়ই করবে, আগামী দিনে সিবিআই এ নিয়ে তদন্ত আরো করবে, আগামী নিশ্চয়ই দিনে করবে, এখনো করে করবে, ওরে বাপ, নিশ্চয়ই 4 করবে, মাস আর কবে করবে? নিশ্চয়ই করবে। আর কবে? আরে অ্যারেস্ট তো রাজ্যের অনেকেরই হওয়া উচিত, আগামী দিনে হবে, যারা পাবলিকের টাকা চুরি প্রথম করছে। কথা হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে যেটা সব থেকে দুঃখজনক, সেটা হচ্ছে এরকম একটা নোংরা ঘৃণ্য ঘটনাকে কেন্দ্র করে একটা যে রাজনৈতিক অভিসন্ধি মানে করার চেষ্টা করছে। আসলে মমতা ব্যানার্জির সরকার, তাকে রাজনৈতিকভাবে কোনোভাবেই পরাস্ত করতে পারা যাচ্ছে না এই দলটাকে, তাহলে যে কোনো মূল্যে হচ্ছে সব কিছুর মধ্যে একটা রাজনীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। এই ঘৃণ্য ঘটনা যদি এই রাজনীতিগুলো ঢোকার কারণে কালকে যদি সঞ্জয় রায় ছাড়া পেয়ে যায়, তাহলে তার দায় যারা যারা এই যে বিভিন্ন কথা বলছেন তারা প্রত্যেকে নেবেন তো, তারা নেবেন তো। তাহলে যে মেয়েটি মারা গেল তার বিচার কিভাবে হবে, বাবা মায়ের কি হবে? ডাক্তাররা কোটি কোটি টাকা ক্রাউড ফান্ডিং হচ্ছে, শেষ পর্যন্ত কি দেখুন। আরজিকর ইস্যুতে তোলপাড় হয়েছে রাজ্য। পড়ুয়া চিকিৎসক ধর্ষণ খুনে দলমত নির্বিশেষে পথে নেমেছে মানুষ। তবে বাদ যায়নি রাজনীতি। ধর্ষণ খুনের মতো নৃশংস ঘটনাকে হাতিয়ার করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা চলেছে অবিরাম। ছিল নির্যাতিতার ছবি সামনে রেখে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার লড়াই, যেখানে সবচেয়ে সমালোচিত জুনিয়র ডাক্তারদের একাংশের ভূমিকা। 1. কর্মবিরতি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে অচলাবস্থার মুখে ঠেলে দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। 2. বৈঠকে 2 মিনিট নির্যাতিতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হয় নবান্নে। সেখানে কলেজ নির্বাচন থেকে কমিটি গঠন সংক্রান্ত নানা দাবির মাঝে নির্যাতিতা প্রসঙ্গে 2 মিনিটেরও কম সময় কথা বলেন জুনিয়র ডাক্তাররা। 3. জনতার চার্জশিট। সিবিআই তদন্ত চলাকালীন শীর্ষ আদালতে বিচারাধীন মামলার মন গড়া চার্জশিট শহরের রাস্তায় টাঙিয়ে দেন ডাক্তাররা। 4. উৎসব বিরোধিতা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে হঠাৎ উৎসবে ফিরছি না ঘোষণা জুনিয়র ডাক্তারদের। রাজ্যের পুজো কার্নিভাল থেকে নজর ঘোরাতে দ্রোহের কার্নিভাল আয়োজন। 5.
কোটি কোটি অর্থের তহবিল। আরজি করের নির্যাতিতার নামে গোটা রাজ্য থেকে অর্থ সংগ্রহ করা হয়। হস্টেল রুমের ঠিকানায় গড়া অ্যাকাউন্টে তোলা হয় কোটি কোটি টাকা। 6. আন্দোলনকে মাঝপথে ছেড়ে দেওয়া। ঘটনার প্রায় 5 মাস গড়াতে চলেছে, এখনও মেলেনি বিচার, কিন্তু হুজুগে আন্দোলন উবে গেছে কর্পূরের মতো। আর রাস্তায় দেখা যায় না অনশনকারী বা আন্দোলনকারীদের কাউকে। একের পর এক ইস্যুতে তীব্র সমালোচনার মুখে জুনিয়র ডাক্তাররা। কলকাতা পুলিশের তদন্ত যে সঠিক পথেই চলছিল তাতে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাহলে পথে নেমে উৎসব বয়কট আর দ্রোহের কার্নিভালে কোন স্বার্থ সিদ্ধির চেষ্টা হয়েছে? সরকারকে চাপে রেখে ক্ষমতা দখলের সমীকরণ, নাকি অন্য কোনো রাজনীতির অঙ্ক? কলকাতা টিভি। সৈকত শুধু মনে করিয়ে দিয়েছে, এরই মধ্যে আমরা দেখেছি জয়নগরে 59 দিনের মাথায় বিচার হয়েছে, জয়নগরে 62 দিনের মাথায় বিচার হয়েছে, ফারাক্কায় 59 দিনের মাথায় বিচার হয়েছে। অতি সাম্প্রতিক যে বরতলা কাণ্ড, সেখানে 26 দিনের মাথায় চার্জশিট পেশ হয়েছে এবং এখন দাঁড়িয়ে সিবিআই এই আরজিকর কাণ্ডে ক্লোজিং সাবমিশন করছে কোর্টে। ওদিকে দিনের পর দিন রাস্তা আটকে রাখা, দিনের পর দিন কর্মবিরতি, কোটি কোটি টাকার ক্রাউড ফান্ডিং, নিজেদের ব্র্যান্ডিং, ইস্পাতের বিজ্ঞাপন, দাঁড়িপাল্লার দুদিকটায় যদি ধরি তাহলে দেখব যে আন্দোলনকারীদের একাংশ, জুনিয়র ডাক্তারদের একাংশ, তাদের প্রাপ্তির দিকটাই ভারী, বিচারের দিকটা নয়। মানে আপনারও কি তাহলে অনাস্থা ছিল যে রাজ্যের সরকার জয়নগর বা বরতলা কাণ্ডে কিনারা করতে পারবে না? মানে কিনারা করাটাই তো সরকারের কাজ, পুলিশের কাজ। আর কিনারা না করতে পারলে প্রতিবাদে আন্দোলনের রাস্তায় নামাটাই তো বিরোধী রাজনৈতিক দলের কাজ। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে, দেখুন, আন্দোলনকারীদের প্রতি আমাদের সমর্থন রয়েছে। এখন কে কোটি কোটি টাকা আন্দোলনের নামে টাকা তুলেছে, আর কে হচ্ছে রক্তাক্ত গ্লাভস বিক্রি করে কোটি কোটি টাকা তুলে শুধু একটু জানিয়ে দিই, বোধহয় যে সূত্র মারফত এই খবরটা পেয়েছিলে, পরবর্তী সূত্র মারফত সেই খবরটা সেভাবে ততটা বড় করে ছাপা হয়নি। ওই গ্লাভসে রক্ত ছিল না। না স্যার, ফিঙ্গার এক্সপার্ট যদি অভিজ্ঞ হয় তাহলে কোনো তথ্যই সঠিক অভিজ্ঞ নয়, আনফরচুনেটলি। আমি বলছি ফিঙ্গার এক্সপার্ট যদি অভিজ্ঞ আবারও বলছি সেন্ট্রাল দেখিয়ে দেয় তাহলে কোনো তথ্যই সঠিক নয়, সবই ভুয়ো গুজব। যাই হোক, তার মানে তো সঞ্জয় রায় বলে কেউ ছিল না। দুদিন পর সন্দীপ ঘোষকে দেখবো আরজি করে প্রিন্সিপাল করে দেওয়া হবে, অভিজ্ঞ তৃণমূলের টিকিট পেয়ে যাবে, সবুজ আমি আবার খেলবে ওরা। যাই হোক, আমার বক্তব্যটা আমি বলি, দুটো বিষয়। এক, যদি কলকাতা পুলিশ এত সফল, তাহলে পোস্টমর্টেম দ্বিতীয়বার করাতে এত ভয় কেন? আমি এখানে একটু বলি সৈকত, আমি জাস্ট এক সেকেন্ড আমি ফ্যাক্টের উপর দাঁড়িয়ে বলি। এক সেকেন্ড অনির্বাণ, চুপ করো প্লিজ। আরে অনির্বাণ দা প্যাকেজে বলে না প্লিজ, আমি আবারও বলছি, কলকাতা টিভি শুরু থেকে কেন জুনিয়র ডাক্তারদের এই অংশটা তারা কলকাতা টিভির স্টুডিওতে আসেন না? আমাদের তরফ থেকে বারবার তাদের আমন্ত্রণ দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা শুরু থেকে ফ্যাক্টের উপর দাঁড়িয়ে রিপোর্টিংটা করেছি। আমি ফ্যাক্ট অনুযায়ী বলছি, 15ই অগস্ট সিবিআই প্রথম নির্যাতিতার বাবা মার স্টেটমেন্ট নেন, যেখানে নির্যাতিতার বাবা মা যে বয়ান দিয়েছিলেন এবং গোটা এই সৎকারের পর্ব সম্পর্কে, সেখানে কোথাও যে অভিযোগগুলো বিভিন্ন ফোরামে দেখা যাচ্ছিল যে তাদের অন্ধকারে রেখে দেহ সৎকার করে দেওয়া হয়েছে, বাবা দুঃখ করেছেন যে তিনি শেষ টাকাটুকুও দিতে পারেননি, এগুলো কোনোটা সেখানে মেনশন ছিল না। এক সেকেন্ড, না আমাকে পুরোটা বলতে দিতে হবে। এক সেকেন্ড, পরে কিন্তু কৌস্তব বাগচি বা সজল ঘোষের নামও ছিল না, আসছি আমি। কৌস্তব বাগচি এবং সজল ঘোষ তারাই প্রথমে মৃতদেহ আটকে ছিলেন। এক সেকেন্ড, কাজে আপনি এত উত্তেজিত হবেন না, মীনাক্ষী মুখার্জির নাম পরে ঢোকানো হয়েছিল, কৌস্তব বাগচি সজল ঘোষের নয়। হ্যাঁ, বিরত থাকুন, আমাকে পয়েন্ট অনুযায়ী বলতে দিন। এরপর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আরেকটি স্টেটমেন্ট তার সঙ্গে যুক্ত হয়, যে স্টেটমেন্টে বলা হয় যে জনৈক মীনাক্ষী মুখার্জি, যিনি সেখানে নাকি উপস্থিত ছিলেন এবং তিনি তাদের কোনো একজন আত্মীয় মারফত বলেছিলেন যে দেহটাকে যদি সংরক্ষণ করা যায় তখন তারা দেহ সংরক্ষণের কথা বলেন, কিন্তু কেউ কর্ণপাত করেনি। এটার কিন্তু কোনো লিখিত কোনো ডকুমেন্টেশন নেই, নাম্বার 1। নাম্বার 2, মৌখিকভাবে তারা কাকে বলেছিলেন সেরকম স্বাভাবিক বাবা মা সে সময় বিধ্বস্ত থাকবেন, অর্থাৎ খুব নির্দিষ্টভাবে, খুব কংক্রিট ওয়েতে, স্ট্রাকচার্ড ওয়েতে যে এই আবেদনটা করা হয়েছিল সেটার কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ডেফিনেটলি বাবা মা হয়তো সেই সময় বলতে চেয়েছিলেন, কমিউনিকেট করতে পারেননি বা কেউ কর্ণপাত করেনি, কিন্তু মীনাক্ষী মুখার্জির নামটা পরবর্তীকালে সেখানে অ্যাড করা হয়েছিল। জাস্ট একটা লাইন,
আমি একদম পরিষ্কার যদি ধরে নি সব কথা আমি মৌপিয়ার অ্যাকসেপ্ট করছি, আমি শুধু এইটুকু বলছি মৌপিয়ার কথা অ্যাকসেপ্ট করতে হবে, মৌপিয়া ফ্যাক্ট বলছে, ঠিক ফ্যাক্ট আছে, ঠিক আছে, সমস্ত আমি ডকুমেন্টেড। লজিক্যালি এক্স ফ্যাক্টর হিসেবে ধরে আমরা যখন অঙ্ক করি সেই এক্স ধরেই অঙ্কটা করছি, সেটা হচ্ছে আমি একদম ঠিক ধরে নিচ্ছি। আমার প্রশ্ন যে একটি মেয়ে মারা গেছে, তার বাবা মা বলবে আমার মেয়ের ডেড বডি রেখে দাও, এটা হয় না। তখন তাই কলকাতা পুলিশের তথাকথিত অতি দক্ষ বিখ্যাত এই অফিসাররা বলতে পারলেন না যে এই বডি রেখে দিন, পড়াবেন না? এত দক্ষ পুলিশরা বডিটাকে পুড়িয়ে দিতে বললেন। ডিফেন্ড করবেন না প্লিজ, ডিফেন্ড করবেন না। রাখতে বলবেন, কারণটা কি হবে? বাবা মা এই প্রোগ্রাম থেকে কষ্ট পাচ্ছে, আরে যেটা যুক্তি দেখতে হবে তো, এটাই যুক্তি। বডিটা রাখবে কেন? চাপাবেন না, চাপাচ্ছেন আপনারা। তাহলে আপনারা পরে বলুন। বডিটা যে রাখবে কেন রাখবে? যে Postmortem হয়ে যে যাওয়ার এই পর নির্যাতিতার পরিবার তারা এবং বলে দিচ্ছে নির্যাতিতার আমি বাবা মা satisfied, বাবা মা তাহলে থার্ড হবে, ফোর্থ হবে, ফিফথ হবে, তাহলে আপনি তো কুযুক্তি দিচ্ছেন যে তাহলে সেকেন্ড হবে, তাহলে থার্ড ফোর্থ ফিফথ সবই হবে, তাহলে হতেই থাকবে postmortem। প্রতি সপ্তাহে একবার করে বলতে হবে। আমি ফিরদৌসের কাছে একদম 30 সেকেন্ডে জানতে চাইবো, ফিরদৌস, যে এখানে যদি নির্দিষ্টভাবে পরিবারের তরফ থেকে এই আবেদন না করা হয় বা কিভাবে সেটা করার প্রসিডিওর কি, এবং সেখানে কলকাতা পুলিশের কি নিজেদের উদ্যোগে এটা দেহ না, তারা তো বলেছেন যে we are satisfied with the autopsy, তারপর রাখবে কেন? দেখুন, যদি কেউ পোস্টমর্টমে তারা যদি স্যাটিসফাইড তো লেখা আছে, তাহলে ওই রিয়া বেরাদের কেন ধরা হচ্ছে না? আমি বলি, দেখুন ফ্যাক্ট বলি, দেখুন এই নিয়ে যুক্তিতর্ক থাকতে পারে, ফ্যাক্ট বলি, তারা সেই সময় দাঁড়িয়ে তারা সেটা বডিটা তারা নিজেরাই সই করে গ্রহণ করেছেন, এই নিয়ে কোনো মানে এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। লেখা ছিল সেটা, যাই হোক, কারণ সেই সময় দাঁড়িয়ে না, মানে আমি যে বলি, দেখুন একজন পরিবার বাবা মা সেই সময় দাঁড়িয়ে তার পড়ার অবস্থায় থাকেন না, তাকে যখন বলা হয় একটা কাগজ দিয়ে, যেহেতু প্রতিদিন ডিল করতে একটা কাগজ দিয়ে এখানে সই করুন তাহলে বডিটা পাবেন, সে তখন ওই না দেখেই প্রায় জুনিয়র ডাক্তারদের যারা এক সেকেন্ড জুনিয়র ডাক্তারদের যারা বাবা মার দিকে কিন্তু কোনোভাবে কোনো আঙুল তোলা যায় না, কারণ তাদের মানসিক অবস্থা সেটা প্লিজ বোঝার চেষ্টা করুন। বাবা মা সেখানে এবং এই যে জুনিয়র ডাক্তাররা যারা সেখানে স্যাটিসফাইড লিখেছিল, তাহলে যদি দেহ সৎকারের তাড়াহুড়ো হয়ে থাকে, যদি সেই ক্রাইম হয়ে থাকে, তাহলে তারা এর পার্ট কি পার্ট নয়? আমি জুনিয়র ডাক্তারদের ব্রিফ নিয়ে আসিনি। না না, তাহলে আপনি বলুন না, তাহলে কেন এই নির্দেশটা পুলিশ কেন দেয়নি যে এই ডেড বডি রেখে দাও, আগামী দিনে তদন্তের কাজে লাগবে? এটা তো যে কোনো মাথায় সামান্য বুদ্ধিওয়ালা লোক বলতে পারবে। এইভাবে টার্গেট করে তো লাভ নেই। চন্দনদা এলইডি প্রজেক্টর, ড্রোন শট, কোটি কোটি ক্রাউড ফান্ডিং, ইস্পাতের বিজ্ঞাপন, কর্মবিরতি, রাস্তায় ধর্ণা, কাশ্মীর মাঙ্গে আজাদি, জুতো মারো গালে গালে, এই সমস্ত কিছু নিট ফলটা কি জিরো ছাড়া? না না মৌপিয়া, দেখো একটা কথা আমি বারবার বলবো, একেবারে শুরুতে তার আগে একটু বলে নি, সেটা হচ্ছে বিমলদার ওই খোল করতালের যে প্রসঙ্গটা এলো না, এটা ইলেটেড হওয়ার বিষয় নয়। আমরা এটাও দেখেছি, ঠিক যেমনভাবে ধামাচাপা দেওয়ার একটা কৌশল ছিল, তো অস্বীকার করে লাভ নেই, ঠিক তেমনভাবে একটা ছাত্র সমাজ গজিয়ে উঠেছিল কাদের প্রচ্ছন্ন মদতে, সেটাও আমরা জানি। কিন্তু একটা কথা আমি পরিষ্কারভাবে বলি, তোমার শোতে বিভিন্ন সময় এই কথাটা বলেছি, সেটা হচ্ছে যে এদের বিরুদ্ধে কিন্তু এটা খুব স্বাভাবিক, যেসব অভিযোগগুলো আছে সে অভিযোগগুলোও কিন্তু একটা কারণ, আমরা এই আলোচনাটা করেছি। কারণ বারবার বলা হয়েছে, আমি এটা বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক অভিপ্রায় না থাক, কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স ছাড়া কোনো জন আন্দোলন যদি পরিচালিত হয়, সেটা বাষ্পায়িতের মতো উবে যাবে, এটাই খুব স্বাভাবিক। কারণ যারা জন আন্দোলনকে যারা দেখেছেন তারা সকলেই জানেন, ইভেন দিল্লির নির্ভয়া কাণ্ড আমাদের বিরুদ্ধে, তোমরা জানো দিল্লিতে কি ঘটনাটা ঘটেছিল এবং কিভাবে ওই আম আদমি পার্টির উত্থান হয়েছিল, অর্থাৎ এটা একটা পার্সপেক্টিভ। আমি ব্যক্তিগতভাবে তোমাকে একটা কথা বলতে পারি, আমি জুনিয়র ডাক্তারকেও ইন দ্য সাইড লাইন এরকম একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে। আরো একবার শুধু এটা বলেই শেষ করব যে শুরু থেকে অনেক নেতিবাচক রিয়াকশন সত্ত্বেও আমরা তথ্য নির্ভর সাংবাদিকতার উপর ভিত্তি করে এই আরজিকর কাণ্ডের পুঙ্খানুপুঙ্খ বিবরণ, কোনো আজগুবি সোর্স মারফত পাওয়া সেন্সেশনালাইজ করার কোনো চালু পথ আমরা বেছে নিইনি।
তথ্যের ওপর দাঁড়িয়ে তদন্ত এবং মামলার গতি প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরেছি। যদি তথ্য প্রমাণ লোপাটের প্রসঙ্গই এসে থাকে, যদি দেহ সৎকারের প্রসঙ্গই এসে থাকে, যেটা তার বাবা মা অন্তত প্রাথমিকভাবে বলেননি সিবিআইকে, তাহলে তো প্রশ্ন উঠবে যে কিভাবে জুনিয়র ডাক্তারদের একাংশ তারা স্যাটিসফাইড লিখলেন ময়না তদন্তে, যে স্যাটিসফাইড লেখার পর সৎকারের জন্য সুনিশ্চিত করা হলো। আবার তারাই কেউ কেউ কিভাবে তাদের অ্যাকাউন্ট থেকে ক্রাউড ফান্ডিং করলেন। ঘরে ঘরে হোমস, যে হোমস অ্যাট এভরি হোম আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় তাদের এই সব ব্যাপারগুলো একটু এবার খতিয়ে দেখা উচিত। আমাদের প্রত্যেকের মনের মধ্যে যে শার্লক হোমস ব্যোমকেশ বক্সিরা বসবাস করে, এই 2 আর 2 4টা যদি আমরা করার চেষ্টা করি যে কারা আসলে প্রথম থেকে ভুল পথে চালিত করার চেষ্টা করে চলেছে। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।